দুপুরের খাবার পর শুভ্র ভাইয়ার দরজায় উকিঝুঁকি দিচ্ছি। ভেতরে ঢুকবো কিনা বুঝতে পারছি না। উনি নিশ্চয় ঘুমিয়ে গেছেন এতক্ষণে। ভেতরে গিয়ে রুমটা কি দেখে আসবো? আগে কখনো দেখা হয়নি রুমটা। তুমুল অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি। ঠিক তখনই চায়ের ট্রে হাতে নিয়ে ছাদে যেতে যেতে মাধবী বলে উঠল, ছোট ভাবি, আপনি ভেতরে যাইতে পারেন। ছোট ভাইজান আপনারে কিছু কইতো না। আপনি ছাড়া কারো ঘরে ঢোকা পারমিশন নাই। আমি ওর দিকে তাকিয়ে মিষ্টি হেসেই দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলাম। এই মেয়ের সামনে দাঁড়িয়ে এসব কথা শোনার চেয়ে ভেতরে ঢুকে যাওয়াই উত্তম বলে মনে হয়েছে আমার। ভেতরে ঢুকেই অবাক হলাম আমি। কি সুন্দর গোছানো চারপাশ। ছেলেদের ঘর এত গোছানো থাকে বুঝি? ঘরের দেওয়ালটা পিঙ্ক অ্যান্ড ব্লু রঙে সাজানো। বিশাল জানলায় সাদা পর্দা টানায় রুমের মধ্যে একটা শীতল শীতল ভাব। ঘরের সোফা, আলমারি, বিছানার চাদর, কুশন, এমনকি বুকশেলফটাও সাদা রঙের। বেড সাইড টেবিলে রাখা সাদা ফুলদানিতে শুধু টকটকে লাল ফুল। ডান পাশের দেয়ালে ওনার বিভিন্ন বয়সের ছবি। তার মধ্যে থেকে ব্লু শার্ট পরা ছবিটিতে চোখ আটকে গেল আমার। ইস, মানুষ এত সুন্দর হয় কি করে! দাঁতগুলোও কেমন ঝকঝকে। বিছানার উপরে দেয়ালে চোখ যেতেই অবাক হলাম আমি। সেখানে টানানো আমার সেই ঘুমন্ত ছবিটি। আরেকটু কাছে গিয়ে চোখ দুটো ছোট ছোট করে অসীম কৌতূহল নিয়ে পর্যবেক্ষণ করেই মুগ্ধ হলাম আমি। অসাধারণ একটা ছবি। সাহেল ভাইয়া ছবির হাত যে অসাধারণ তা মানতেই হবে। ছবির নিচের ফ্রেমটাতে সোনালি রঙে গুটি গুটি অক্ষরে লেখা, ঘুমন্ত পরি, ফ্রম সাহেল। লেখাটা পড়েই বিস্মিত হলাম আমি। ছবিটা সাহেল ভাইয়া দিয়েছে। ছবিটির আশেপাশে আরও কিছু ছবি লাগানো, সবকটাই আপুর এঙ্গেজমেন্টের পার্টির বা লুকিয়ে তোলা। সবগুলো ছবিতেই আমি শুভ্র পাশাপাশি। সাজানোর স্টাইলটার জন্যই ছবিগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠেছে যেন। ইস, আমার এত ছবি টানিয়েছেন উনি। বাড়ির সবাই দেখেছে নিশ্চয়। কি লজ্জা! হঠাৎ করেই হাতে খুব জোরে টান পড়ায় বিছানায় গিয়ে পড়লাম আমি। বিছানায় পড়তে আমায় কম্বল দিয়ে মুড়িয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিলেন শুভ্র। মুখে বললেন, চলো ঘুমাই। ঘটনার আকস্মিকতায় আমি স্তব্ধ। আমার গলায় শুভ্র মুখ ডুবিয়ে দিতেই ঘোর কাটলো আমার। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু ফলাফল শূন্য। উনি আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন, এত নরম কেন তুমি? উফ, মনে তো হচ্ছে শরীরের মধ্যে ঢুকে যাব। আচ্ছা, তুলো টুলো খাও নাকি? তুমি তো দেখি তুলোর থেকেও নরম। আমি কিছু বললাম না। অ্যাকচুয়ালি কিছু বলতেই পারছি না। ওনার প্রতিটি নিঃশ্বাস পড়ছে আমার গলায়, আর সাথে সাথেই ফ্রিজড হয়ে যাচ্ছে আমি। কথাগুলো যেন গলার ভেতর আটকে যাচ্ছে। কি নিষ্ঠুরভাবে! আমাকে চুপ করে থাকতে দেখে বাম সাইডের গলায় ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে বলে উঠলেন, তোমার এই তিলটা সবসময় ঢেকে রাখবে, বুঝলে? এটা খুব বিরক্ত করে আমায়, খুব। কথাটা বলে নিয়েই গলার বাম সাইডটায় কামড়ে দিলেন উনি। আমি আহ করে উঠতেই মুখ চেপে ধরলেন আমার। ফিসফিস করে বলে উঠলেন, এইসব উ আ শব্দ করো না তো। বাড়ি ভর্তি মানুষ, চিচি, কি ভাববে সব আমায়? তো এভাবে কামড়াচ্ছেন কেন শুনি? ছাড়ুন আমায়। কি করবো বলো? তোমার শরীর এত নরম যে মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে পড়ি। অ্যাকচুয়ালি এটা শরীর নাকি কোনো সফট কেক। তাই মাঝে মাঝে কামড় দিয়ে চেক করে নিই যে এটা তুমি নাকি কেক। দেখি চিরত পাখি, বেশি ব্যথা লেগেছে? কই দেখি। ওনার কথায় মেজাজ খারাপ হয়ে গেল আমার। বেটা বলে কি, আমি আর কেক? উফ, অসহ্য! এই খাটাসটাকে এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছে করছে আমার। এই মুহূর্তে এক রাশ রাগ নিয়ে আবারও নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লাম আমি।
কিন্তু তাতে বিপত্তি বাড়ল বই কমল না। উনি আমায় আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরলেন। আমার হাড়গোড় ভেঙে যাওয়ার উপক্রম। এই এখনই বুঝি মট করে ভেঙে যাবে সব। উনি গলায় মুখ ডুবিয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠলেন, ইস, এত নড়াচড়া কেন করছো রোদ পাখি? একটু ঘুমোতে দাও না প্লিজ। রোদু, কাল রাত সেই 12টা থেকে আজ দুপুরে 1টা পর্যন্ত কন্টিনিউয়াসলি পড়াশোনা করেছি। মাথাটা একদম ধপধপ করছে, বুঝলে? সো আই নিড এ সাউন্ড স্লিপ। সো নো নড়াচড়া, লেট মি স্লিপ। আপনি ঘুমোন না, আমি কি ধরে রেখেছি আপনাকে? দরকার হলে ঘুমোতে ঘুমোতে শহীদ হয়ে যান, বাট আমাকে যেতে দিন। ছাড়ুন প্লিজ, মা নির্ঘাত খুঁজছে আমায়। খুঁজলে খুঁজুক, খুঁজতে দাও, তবু আমি ছাড়ছি না। আমি ঘুমিয়ে গেলে চলে যেও, তার আগে নয়। আপনি আসলেই একটা পাগল। ছাড়ুন তো, রাগ লাগছে আমার। উফ। পাগল? পাগল হতে কিন্তু দোষের কিছু নেই রোদ পাখি। শেক্সপিয়রের মতে পাগল, প্রেমিক, কবি সবাই কিন্তু এক সূত্রেই গাথা। আর সেই হিসাবে পাগল হতে আমার তেমন একটা আপত্তি নেই। আমি তো তোমাকে দেখার সাথে সাথেই পাগল থেকে শুরু করে কবি পর্যন্ত সব হয়ে গেছি রোদ পাখি। আমি রাগ কন্ট্রোল করে চুপচাপ শুয়ে আছি। ইচ্ছে করছে এটাকে এক লাথি দিয়ে খাট থেকে ফেলে দিই। যে শয়তানের বদবুদ্ধিতে এই রুমে ঢুকেছিলাম, আই সোয়্যার তাকে পেলে ঢাকার নিকৃষ্টতম ড্রেনটাতে গুনে গুনে 20 বার চোবাবো। শয়তানের শয়তানি গিরে ছুটিয়ে ছাড়বো আমি। তার জন্যেই তো ফেসে গেলাম। ও মোর খোদা, প্লিজ এবারের মতো রক্ষা করো আমায়। এই খচ্চরটার আশেপাশেই আসবো না আমি আর, প্লিজ। ড্রয়িং রুমে এসে হাফ ছেড়ে বাঁচলাম। সবাই ছাদে, তার মানে এখনো খোঁজ পড়েনি আমার। একটা ছোট শ্বাস নিয়ে সোফার দিকে তাকাতেই দেখি সাহেল ভাইয়া গালে হাত দিয়ে বসে আছেন। আমাকে দেখেই মিষ্টি হেসে সোফায় গা এলিয়ে দিয়ে বলে উঠলেন, কেমন আছো সানশাইন? ওনাকে দেখে কিছুটা অস্বস্তি হলেও মুখে হাসি টেনে ওনার পাশের সোফায় বসতে বসতে বললাম, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? ভালো নেই গো, খুবই করুণ অবস্থা আমার। কেন, কি হয়েছে ভাইয়া? সারা রাত পড়াশোনা করার পর দুপুরে এই বাড়িতে সোফায় বসে ঝিমুতে হলে কিভাবে ভালো থাকি বলো? বুঝলা না সানশাইন? এরা না অলওয়েজ আমায় ফাঁসিয়ে দেয়। এই দেখো, শালা হারামিটা আমাকে ফোন দিয়ে রোজ করে ডেকে এনে এখন নিজেই নাক ডেকে ঘুমোচ্ছে। ইচ্ছে করছে শালাকে এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিই। ফাটিয়ে দিন না, মানা করেছে কে? ওনার নাক ফাটানোই উচিত। কিন্তু আপনাকে ডেকে পাঠানোর কারণ? তোমাদের বাসায় যাওয়ার জন্য নতুন জামাইয়ের সাথে নাকি যেতে হয়। এই নিয়ম রক্ষাতে আমি যাচ্ছি অভ্র ভাইয়ের পিছু পিছু। এই শোনো না, বউয়ের বাড়ি যাওয়ার পর নাকি বরের সঙ্গীদের উট আর ভয়ঙ্কর সব জিনিস খেতে দেওয়া হয়। ওনার এমন ভয় পাওয়ার দৃষ্টিতে অবাক হলাম আমি। একটু সিরিয়াস ফেস নিয়ে বলে উঠলাম, হ্যাঁ তা তো খেতে দেওয়া হয়। ও মাই গড সানশাইন, আমায় এসব খেতে দিও না। শুনেছি ভাইয়ের শালিরাও এমন করে। সেই হিসেবে তুমিও তো হবে তার লিডার। তাই তোমাকেই বলছি, যা খাওয়ানোর তোমরা জামাইকেই খাওয়াও, আমাকে নয়। ওনার কথায় হু হা করে হেসে উঠলাম আমি। উনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকেই হুট করে উঠে দাঁড়িয়েই হাঁটা দিলেন সিঁড়ির দিকে। আমি ওনার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও হেসে উঠলাম। এরা সবাই পাগল নাকি? সন্ধ্যে 7টা। আমি, শুভ্র ভাইয়া আর সাহেল ভাইয়া বসে আছি আমাদের ছাদে। ওনাদের দুজনের গায়ে বেগুনি রঙের পাঞ্জাবি। দুজন ক্রমাগত বাদাম চিবোচ্ছেন আর আমি খুব মনোযোগ দিয়ে ওনাদের কথা শুনছি। শুভ্র ভাইয়ার ব্যাপক আফসোস হচ্ছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি রীতিমতো আফসোসের সাগরে হাবুডুবু খাচ্ছেন।
গল্পের পরবর্তী অংশগুলো শোনার জন্য আমাদের পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।